আস্তে আস্তে। তো আপনাদের জন্য কিছু ইনস্ট্রাকশন থাকবে। সেটা হচ্ছে আপনারা সবাই এখানে জেন্টলম্যান, কোনো কিছু বলতে হবে না। আশা করি আপনারা হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, অথবা হচ্ছে চ্যাট বক্সে লিখবেন, অথবা হচ্ছে আমাকে বলবেন যে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। আর অবশ্যই আমরা যে প্রবলেমটা অনলাইন সেশনে বা ক্লাসে, যেটা হচ্ছে আমাদের মনোযোগটাকে ইন্টারাপ্ট করে, সেটি হচ্ছে সাইড টকিং অথবা হচ্ছে নয়েজ। ঠিক আছে, অপ্রয়োজনীয় নয়েজ। আমার দেখা গেছে মাইক্রোফোনটা অন করা থাকে, মিউট করা থাকে না, সেখান থেকে হচ্ছে আনমিউট থাকার কারণে হচ্ছে আমার নয়েজ ক্রিয়েট হয়, বাকিদের হচ্ছে সেটা প্রবলেম হয়। এরপর আপনি এমন একটা লোকেশনে থাকবেন যেটাতে হচ্ছে আপনার আসলে হচ্ছে আপনি নিজেও শুনতে ভালো লাগবে বা হচ্ছে ক্লিয়ারলি শুনবেন। হচ্ছে জেনারেল কিছু ইনস্ট্রাকশন। আর হচ্ছে আজকে আমরা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ল এন্ড রুলস এর উপরে একটু ডেলিভারি দিব। তো হচ্ছে শিক্ষার মধ্যে হচ্ছে আমরা একটু এই পুরাটা বাংলাদেশে তো এনভায়রনমেন্টাল অনেকগুলো হচ্ছে ল আছে। ঠিক আছে, তো আসলে 2 ঘন্টা 1.5 ঘন্টা সেশনে এত বড় ল বা রুলস গুলো হচ্ছে টোটাল কভার করা পসিবল না। তো সেজন্য হচ্ছে আমাদের আসলে যে বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রয়োজন, কারণ হচ্ছে আসলে হচ্ছে আমরা যারা হচ্ছে সাস্টেনেবিলিটিতে জব করি, তারা এজ এ লয়ার হিসেবে জব করি না। আমাদের পার্ট হচ্ছে কিছুটা অংশ থাকে, যে 5% থাকে হচ্ছে ল নিয়ে। আমাদের ফুল যে জব রেসপন্সিবিলিটিস, সেটার মধ্যে হচ্ছে আমাদেরকে ল হচ্ছে বুঝতে হয়, জানতে হয়। বাট হচ্ছে এরকম না যে আমাকে পুরো ল মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে একজন লয়ারের কাজ। বাট আমার এজ এন এনভায়রনমেন্টাল রেসপন্সিবল হিসেবে আমার কিছুটা ল জানতে হবে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট জানতে হবে, যে আমার ল কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে সেটি জানতে হবে। তো সেজন্য হচ্ছে আমরা হচ্ছে আজকে আমাদের টোটাল কোর্সটাকে ওইভাবেই সাজিয়েছি। আমরা আজকে যে বিষয়গুলো হচ্ছে এখানে আলোচনা করবে, আইন কাকে বলে, জেনারেল যেহেতু হচ্ছে আমাদের কোর্সটা আইন নিয়ে আজকে। তার পরবর্তী বাংলাদেশের পরিবেশ আইন এবং বিধিমালা সমূহ সংক্ষেপে আমরা একটা চার্ট দেখবো। বাংলাদেশে কি কি পরিবেশ আইন আছে এবং বিধিমালা আছে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের মেজর যে বিষয়টা আলোচনা থাকবে আজকে, সেটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, যেটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো হচ্ছে সেটার মধ্যে হচ্ছে অনেকগুলা ধারা আছে। সবগুলা ধারা আমাদের প্রয়োজন নেই, আমরা হচ্ছে ধারা 5, 6, 7, 8, 9, 11, 13, এর পরবর্তীতে হচ্ছে 19, 20, 22, 23 এই ধারাগুলো পড়বো। আর হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করব লাস্টে কয়েকটা হচ্ছে ফরম 3, 5, এর পরবর্তী তফসিল 1, 4, 6, 7 এগুলা দেখার জন্য। বাট হচ্ছে ওটা না দেখলেও চলবে। জাস্ট হচ্ছে ফরম 3 কি ফরম 5 কি, এটা অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনেও আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ফরম 5 কাকে বলে। হ্যাঁ, তো হচ্ছে আমরা আমাদেরকে মোটামুটি জেনে রাখলেই হবে। তো আমরা সামনে যাই। প্রথম হচ্ছে আইন কাকে বলে। যেহেতু হচ্ছে আমরা এখানে আসলে কেউ আইনের ছাত্র না, বাট হচ্ছে আসলে আমাদের জেনারেল কনসেপ্টে কি বলে, আসলে আইন নিয়ম কানুন এগুলো হচ্ছে অনেক কিছু আমাদের সমাজে দেশে প্রচলিত থাকে। তো হচ্ছে নিয়ম কানুন বা হচ্ছে আইন বলতে আসলে আপনারা কি বোঝেন একটু বলেন তো কাইন্ডলি। স্যার, আমি বুঝি আর কি কোনো জিনিস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নির্দেশনা দরকার। ওই নির্দেশনাকে আর কি স্যার আইন বলা হয় আর কি। এই নির্দেশনা মতো চললে অনেক লাভ হইব বা অনেক বিশৃঙ্খলা থেকে বাঁচা যাবো, এগুলো আর কি স্যার। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে বলেছেন। আসলে মূল বিষয়টা হচ্ছে এটা, কোন একটা বিষয়কে সুন্দরভাবে পরিচালনা করা যায়। যেমন আমি যদি একটা কম্পিউটার কিনি, তাহলে হচ্ছে আমার কম্পিউটার ওই কোম্পানি কি করবে, আমাকে একটা ম্যানুয়াল দিয়ে দিবেন যে আপনার কম্পিউটারটাকে এইভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে সেটা ডিস্ট্রয় হবে। তো ঠিক তদ্রুপ হচ্ছে আমরা যেহেতু হচ্ছে একটা রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, সুতরাং আমরা চাইলে যে কোনো ভাবে চলতে পারবো না। আমাদের হচ্ছে এই যে যে কোনো ভাবে আমার মনে অনেক কিছু চাইবে, আমার মনে হত্যা করতে মন চাইবে, হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে বিশৃঙ্খলা করতে মন চাইবে, বাট হচ্ছে আমি চাইলেই সেটা কিন্তু করতে পারবো না। ঠিক আছে, এই যে একটা ধরা বাঁধা নিয়ম, যদি সেটার আমাকে একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিবে এই এই কাজগুলা করা যাবে না। আমার যেই বাংলাদেশের প্রচলিত আইনগুলো আছে, তার পরবর্তীতে হচ্ছে আমার সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, এটি আমাকে বলে দিয়েছে কোনটা কোনটা করা যাবে, কোনটা কোনটা করা যাবে না। ঠিক আছে, তো যেই বিষয়গুলো আছে এই যে ধরাবাঁধা একটা নিয়মের মাধ্যমে করে দিয়েছে, সেটি মূলত হচ্ছে আইন। এখানে একজন আইন বিজ্ঞানী রেফারেন্স দিয়েছেন, বাট হচ্ছে আমাদের সেটা প্রয়োজন নাই। এখন আসেন, আইন তো অনেক প্রকার আছে। হ্যাঁ, ভূমি আইন থাকতে পারে, পরিবেশ আইন আছে, তার পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে হিউম্যান রাইটস ল আছে, অ্যাক্ট আছে, তার পরবর্তীতে হচ্ছে আরো অসংখ্য ওয়াটার অ্যাক্ট থাকতে পারে। এইভাবে অসংখ্য আইন আছে। এখন আমাদের কোনটা প্রয়োজন, আমরা যেহেতু হচ্ছে হ্যাঁ আমাদের কোর্সটা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে,
টোটাল। সুতরাং হচ্ছে আমরা এনভায়রনমেন্ট রিলেটেড যে ল এবং রুলস গুলো আছে সেটি নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো বাংলাদেশের এই যে পরিবেশ আইন, আপনি বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালে যখন স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে আমাদের রাষ্ট্রের যে কাঠামোগুলো সেটি হচ্ছে নির্ধারিত হয়েছে। আমাদের অবকাঠামোমূলক উন্নয়ন হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে আমাদের সংবিধান হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে বিভিন্ন আইন তৈরি করেছে আমাদের রাষ্ট্র। তো বাংলাদেশে এই যে পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশে আইন প্রণয়ন করা হয়, সেটি সর্বপ্রথম করা হয়েছে 1999 সালে। আপনারা আচ্ছা কয়েকটা পরিবেশ আইনের একটু কাইন্ডলি নাম বলেন তো। 1995 একটা আছে, যেটা 2010 সালে সংশোধন করা হয়, পরিবেশ আচ্ছা, সংরক্ষণ আইন। এরপর 1997, পরিবেশ সংরক্ষণ আইন। আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে যেটা 2010-এ একটা সংশোধন করা হয়। সংশোধন হয়েছে, রাইট, এক্স্যাক্টলি। এর পরবর্তীতে হচ্ছে আর কি আইন থাকতে পারে? 97 এর মনে হয় একটা আইন আছে পরিবেশ হ্যাঁ, উপরে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা 1997 ছিল। ঠিক আছে। এখন আইন, আমরা কিন্তু হচ্ছে বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেলবো। আইন এবং বিধিমালা এই দুটোর মধ্যে হচ্ছে পার্থক্য কি? আইন ধরেন সাধারণত একটাকে অ্যাক্ট বলে, আরেকটাকে রুলস বলে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 1997। আর যেটি এখন ফাইনালি হয়েছে 2023 সালে, যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023। হ্যাঁ, বলেন একটু আইন এবং বিধিমালা। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আইন হচ্ছে সংক্ষিপ্ত, এখানে জাস্ট হচ্ছে নির্দেশনা দিয়ে দিবে, এটা করা যাবে না। একটু 1 মিনিট, আমার একটা কল এসেছে, দেখি। আচ্ছা আচ্ছা, আইন হচ্ছে সংক্ষেপে থাকবে, সরাসরি নির্দেশনা থাকবে। একটা লোককে বলবে যে যে সে যদি হচ্ছে এই কাজটা করে তাকে হচ্ছে জরিমানা করতে হবে, এই শব্দটা থাকবে। এখন এই যে জরিমানা করবেন আপনি, জরিমানা করার জন্য ফুল প্রসিডিউর কি 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 মেনটেন করে আপনার তাকে জরিমানা করতে হবে, সেটি হচ্ছে বিধানে থাকে। ঠিক আছে, বিধিমালাতে থাকে। আপনাকে পরিবেশ সংরক্ষণ আইনে যে কোনো একটা নির্দেশনা দিয়েছে, বাট হচ্ছে সেটি বাস্তবায়ন কিভাবে করবেন সেটি হচ্ছে ওই যে বিধিমালা যেটা আছে 1997, অর্থাৎ 95 আইনটা পুরোটা হচ্ছে আপনি হচ্ছে যদি বাস্তবায়ন করতে চান তাহলে হচ্ছে সেটি হচ্ছে ওই যে 1997 সালে সেটাই ডিটেলস দিয়ে দিয়েছে ধারাগুলো, সেভাবে হচ্ছে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে মূলত আইন এবং বিধিমালার মধ্যে পার্থক্য। আইন সংক্ষেপ হয়, ইভেন সরাসরি নির্দেশনা হয়। আর বিধিমালা হচ্ছে সেটা কিভাবে বাস্তবায়ন করতে হবে সেভাবে। ঠিক আছে, ওকে। তো বাংলাদেশে সর্বপ্রথম এর আগে যেটা আমাদের ছিল পরিবেশ সম্পর্কিত আইনটি হচ্ছে 1989 সালে, যেটা হচ্ছে পরিবেশ এবং বন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে হচ্ছে সেটি হয়, যেটি হচ্ছে 1992 সালে জাতীয় পরিবেশ নীতিমালা গ্রহণ করা হয়। এর পরবর্তীতে হচ্ছে 1995 সালে বাংলাদেশে সরাসরি বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে পরিবেশ আইন, যেটিকে বলা হয় 1995 সংরক্ষণ আইন 1995, সেটি হচ্ছে বাংলাদেশে পাবলিশ করা হয়। এই যে পরিবেশ আইন যারা হচ্ছে করেছেন তারা হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, নিমাফ, তার পরবর্তীতে হচ্ছে সেটি হচ্ছে চূড়ান্ত করেছেন। যেটির মধ্যে হচ্ছে সমীক্ষা দেখা যায় প্রায় 185টি আইন রয়েছে। ঠিক আছে, যেগুলো পরিবেশের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখানে হচ্ছে প্রভাব বিস্তার করে থাকে। তো বাংলাদেশের পরিবেশ সম্পর্কিত যে আইনগুলো আছে, এর পরবর্তীতে হচ্ছে মালাগুলো আছে, সেটি হচ্ছে আমরা এখানের মধ্যে আহ এনেছি। সেটি হচ্ছে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন 1995, তারপরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন যেটি আপনি বলেছেন 2010 সালে সেটি সংশোধন হয়েছে।
তার পরিবেশ আদালত 2010, জাতীয় পরিবেশ নীতিমালা 2018, ইট প্রস্তুত ভাটা স্থাপন 2013 সংশোধনী আইন ছিল। তারপরে বাংলাদেশ জীববৈচিত্র্য আইন 2017। এর পরপর ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ, যেটা সংশোধন হয়েছে আবার 2019 সালে। তার পরবর্তীতে বাংলাদেশের যে পরিবেশ বিধিমালাগুলো আছে, সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, যেটি এর আগে ছিল 1997 সালে। ঠিক আছে, যেটি সর্বশেষ সংশোধন হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 2023 সালে। যখন 2023 সালে পরিবেশ বিধিমালা পাবলিশ করেছে, আমার 1997 সালে যেটি ছিল সেটি সম্পূর্ণ অবসুলেট, বাতিল হয়ে গেছে। সেজন্য এটি এখানে আর আনা হয়নি। তার পরবর্তীতে চারটা আছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2022, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021, এর পরবর্তীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006। এছাড়াও আমাদের আরেকটি আইন হচ্ছে আমাদের অনেক কাজে লাগে, সেটি হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006। আপনার বাংলাদেশ শ্রম আইন 2006 সম্পর্কে অনেকে, যেহেতু হচ্ছে দুই একজন হয়তো জব করেন, আপনারা জানেন অনেকে বাংলাদেশ শ্রম আইন 2006 অনেক কাজ আমাদের লাগে। একজন শ্রমিক তার হচ্ছে হিউম্যান রাইটস টোটাল পাওয়ার জন্য এই শ্রম আইনই সেটি নিশ্চয়তা দিয়ে থাকে। এছাড়া হচ্ছে একজন শ্রমিক কাজ করতে গিয়ে যে তার যাতে হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ দূষণ না করে, প্লাস হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা তার যাতে কোনো স্বাস্থ্যের যাতে কোনো ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করে কিন্তু বাংলাদেশ আর যে শ্রম আইন 2006। ঠিক আছে, তো সুতরাং আমরা এনভায়রনমেন্টের কিছু কিছু রেফারেন্স সেখান থেকেও দিতে পারি, মানে বাংলাদেশ শ্রম আইন 2006 থেকে দিতে পারি। যেমন আপনার শব্দের মানমাত্রা কত থাকবে, তারপর আপনার লাক্স ভ্যালু কত থাকবে, আপনার হচ্ছে বায়ু চলাচলের ব্যবস্থা কিরকম থাকবে। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006 সেটি নিশ্চিত করে। এখন আসেন, আমরা আজকে আমাদের আমরা যখন হচ্ছে আমাদের হচ্ছে আজকের আলোচ্য বিষয়ের মধ্যে বলেছি যে আমরা বেশিরভাগই আলোচনা করব, আমাদের পুরোটা আলোচনা থাকবে যে বাংলাদেশ পরিবেশ বিধিমালা 2023 যেটি আছে, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস 2023, সেখান থেকে হচ্ছে আমরা মূলত হচ্ছে আলোচনা করব। আর ওটা ওটা আলোচনা করার মূল কারণ হচ্ছে আমি এজ এন এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট অথবা রেসপন্সিবল পার্সন হিসেবে আমি যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে এস্টাবলিশ করব, সেটি সম্পূর্ণ হবে কিন্তু পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023-এর ধারা অনুযায়ী। সেজন্য সেটি হচ্ছে আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, ইভেন আমার প্রফেশনাল লাইফে ওটি সবচেয়ে বেশি কাজে দেবে। বাকিটা হচ্ছে অল্প কিছু যেগুলো আমি এখানে উল্লেখ করেছি, সেটি হচ্ছে আমার কিছু রেফারেন্সের জন্য প্রয়োজন হবে, বাট পুরো প্রসেসটা আমার হবে কি 2023 আর যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা রয়েছে সেটির মাধ্যমে। তো সর্বপ্রথম হচ্ছে আমার সবগুলো হচ্ছে ধারা প্রয়োজন নেই, সেখানের মধ্যে হচ্ছে আমার হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা কাকে বলে, এখানে দায়িত্বশীল কে, এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই। আমার যে প্রয়োজনীয় ধারাগুলো সেটি হচ্ছে ধারা 5 থেকে। তো 5 থেকে সর্বপ্রথম হচ্ছে যেটি করেছে, একটি ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে ক্যাটাগরাইজ করা হয়েছে। আপনি যে ইন্ডাস্ট্রিতে জব করবেন সেই ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরিতে পড়বে সেটি হচ্ছে এখানে ক্লিয়ার করা হয়েছে। যে ইন্ডাস্ট্রি অনুযায়ী হচ্ছে আপনাকে কি করতে হবে। আমরা জানি যে কোনো ইন্ডাস্ট্রি যদি হচ্ছে আমি পরিচালনা করতে হয়, আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, যে পরিবেশের ছাড়পত্র নিতে হবে। এই বিষয়টা তো আপনাদের জানা আছে, তাই না? হ্যালো। হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে, একটু কাইন্ডলি আমার সাথে একটু শেয়ার করেন, তাহলে হচ্ছে সেশনটা ইন্টারেক্টিভ হবে। আপনারা একটু বলেন, আর এর পরবর্তীতে হচ্ছে আমি বলবো। বলেন তো হচ্ছে যে পরিবেশের যে ছাড়পত্র নিতে হবে সেটি কি হিসেবে নেওয়া হয় মূলত। বিভিন্ন তো ইন্ডাস্ট্রি থাকতে পারে, আপনার হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি থাকতে পারে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তাহলে হচ্ছে আমি কিভাবে নিব সেটি হচ্ছে প্রসেসটা একটু বলেন, যে আমি ছাড়পত্র যখন নিব কিভাবে নিব। আম একটু কাইন্ডলি বলার ট্রাই করে, যদি হ্যাঁ কেউ যদি না রেসপন্স করেন তাহলে তাড়াতাড়ি বলবেন। তাহলে হচ্ছে আমরা হচ্ছে বসে থাকবো না, ঠিক আছে? কারণ আমি হচ্ছে আগ্রহ নিয়ে থাকি যে আপনারা হয়তো কিছু বলবেন, কিন্তু যদি না বলতে পারেন তাহলে হচ্ছে আহ ইয়ে করতে হবে সাধারণত আমাদেরকে। ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা করে যে পরিবেশ সংরক্ষণ যে আইন, সে আইন জি। ওই ইন্ডাস্ট্রি মেইনটেইন করে কিনা এটার প্রতি জোর দেওয়া হয়। আচ্ছা ঠিক কোনো আছে। শিল্প ওকে, প্রতিষ্ঠান বা হ্যাঁ। আচ্ছা আমি বলি, আমাদের হচ্ছে সব প্রকার প্রায় বেশিরভাগ ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে পরিবেশ ছাড়পত্র নিতে হয়। ঠিক আছে, এখন
আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক প্রকার হতে পারে। আপনাকে যদি আমি যদি ইন্ডাস্ট্রির প্রকার বলতে বলি, আপনি অনেক প্রকার বলতে পারবেন। আপনি বলতে পারবেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তারপরে স্টিল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এভাবে হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রির ক্যাটাগরি আপনি বলতে পারবেন। বাট আমার পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 যে ইন্ডাস্ট্রি গুলাকে ক্যাটাগরি করেছেন, সেটা হচ্ছে 4টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। সেই 4টি ক্যাটাগরি কি কি? সবুজ ক্যাটাগরি, হলুদ ক্যাটাগরি, কমলা, আর একটা হচ্ছে লাল ক্যাটাগরি। এখন আমাকে জানতে হবে যে সবুজ ক্যাটাগরি কাকে বলে, হলুদ ক্যাটাগরি কাকে বলে, কমলা ক্যাটাগরির ইন্ডাস্ট্রি কোনগুলা, লাল ক্যাটাগরির ইন্ডাস্ট্রি কোনগুলো। ঠিক আছে? সেটি হচ্ছে আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ইভেন আমার পরিবেশ ছাড়পত্র যখন হচ্ছে আমি নিব, আমি এই ক্যাটাগরি অনুযায়ী আমাকে সেখানে আবেদন করতে হবে পরিবেশ অধিদপ্তরে যে আমার ছাড়পত্রের জন্য। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একটু ধারাটা পড়ি। ধারা 5-এ কি বলেছেন? ধারা 5-এর হচ্ছে অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রমের ব্যাপ্তি ও উহা হইতে সৃষ্ট সম্ভাব্য দূষণের পরিধি, মাত্রা এবং পরিবেশ মানব ও স্বাস্থ্যের উপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করিয়া শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহ নিম্ন বর্ণিত শ্রেণীতে অন্তর্ভুক্ত হইবে। তাহলে বোঝা গেছে আমার ইন্ডাস্ট্রি গুলা এই যে ক্ষতির প্রভাব, ঠিক আছে, তার পরবর্তীতে অপারেশনাল যে একটা ব্যাপার আছে সেটি বিবেচনা করে আমার ইন্ডাস্ট্রি গুলাকে 4 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে সবুজ, আরেকটি হলুদ, আরেকটা কমলা, আরেকটা লাল। এখন দেখেন সবুজ ক্যাটাগরি। সবুজ শ্রেণীভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর তুলনামূলক খুব কম প্রভাব রহিয়াছে, এবং উক্ত শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সমূহের পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রহিয়াছে। তাহলে কি বুঝলেন বলেন তো একটু? সবুজ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কোনগুলো? স্যার বিভিন্ন যে ওয়াশিং ফ্যাক্টরি গুলো, যেগুলো মনে করেন স্যার, মানে পানি রিলেটেড, যেগুলো পানি ট্রিটমেন্ট করা যায়, টিপি যেগুলো আছে স্যার। হুম, না, ভুল কনসেপ্ট। যেটি হচ্ছে পরিবেশের উপরে তুলনামূলক কম প্রভাব রয়েছে, যেটা হচ্ছে মানব স্বাস্থ্যের উপরে তুলনামূলক কম ক্ষতিকর প্রভাব রয়েছে, ওগুলাকে বলা হয় সবুজ ক্যাটাগরির ইন্ডাস্ট্রি। এখন সবুজ ক্যাটাগরি, এবার আপনার জেনারেল ইয়ে থেকে বলেন, কনসেপ্ট থেকে বলেন যে সবুজ ক্যাটাগরির 2-1টা ইন্ডাস্ট্রির উদাহরণ দেন। এখন আমি যদি বলি টেক্সটাইল, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটি কোন ক্যাটাগরির ইন্ডাস্ট্রি হবে বলেন তো? সম্ভবত লাল ক্যাটাগরি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? যদি ওয়াশিং প্ল্যান্ট থাকে, ওয়াশিং ডাইং থাকে, তাহলে সম্ভবত লাল আচ্ছা, ঠিক ইয়ে আছে, আমি বলি অধিদপ্তর হবে। সবুজ ক্যাটাগরি। আপনাকে যদি বলা হয় কুটির শিল্প, যেখানে বাঁশ বেত দিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে, এই ধরনের শিল্প যদি আপনার, তাহলে যে ভিজুয়াল কনসেপ্টে কি বলে, এখান থেকে কোনো এনভায়রনমেন্টাল পলিউশন হয়? আপনার এমন একটা ইন্ডাস্ট্রি আছে যেটি হচ্ছে বাঁশ বেত দিয়ে কাজ করে, কুটির শিল্প হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে কুটির শিল্প বলি। তো ওই ধরনের যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, অথবা ফার্নিচার তৈরি করে, কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে, এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি হবে? এটা অবশ্যই সবুজ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হবে, কারণ এখান থেকে ডিরেক্ট এনভায়রনমেন্টাল পলিউশনটা নাই বললেই চলে। ঠিক আছে? এর পরবর্তীতে মানব স্বাস্থ্যের উপরে তেমন একটা ক্ষতিকর প্রভাব থাকে না। আপনি এর পরবর্তীতে ধরেন আপনি একটা হচ্ছে তেলের ফ্যাক্টরি করলেন, সরিষার তেল উৎপাদন করতেছেন, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো কি ক্যাটাগরি হবে? সবুজ ক্যাটাগরি হবে, কারণ এগুলোর কোনো কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট ওরকম থাকে না। বুঝে আসছে? এর পরবর্তীতে হলুদ ক্যাটাগরি। হলুদ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কি? হলুদ শ্রেণীভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর মধ্যম মাত্রার প্রভাব রহিয়াছে, এবং উক্ত প্রভাব পরিহার করিবার জন্য এই শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সমূহের পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। যেটার জন্য আচ্ছা আমার হচ্ছে যে ঝুঁকিটা, স্বাস্থ্য ঝুঁকি বলেন, তার পরবর্তীতে হচ্ছে এনভায়রনমেন্টাল ঝুঁকি বলেন, সেটা হচ্ছে মধ্যম মাত্রায় রয়েছে। কি মাত্রা? মধ্যম মাত্রায় রয়েছে। তাহলে এই ধরনের ইন্ডাস্ট্রি গুলাকে কি বলা হয়? হলুদ ক্যাটাগরির ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এখন একটা উদাহরণ দিতে পারি, যেমন গার্মেন্টস, যেখানে কাটিং থেকে আহ ফিনিশিং পর্যন্ত হয়ে থাকে, ডাইং হয় না, তার পরবর্তীতে হচ্ছে প্রিন্টিং হয় না। এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে হলুদ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, কাট টু ফ্যাক ইউনিট বলে, অর্থাৎ কাটিং থেকে প্যাকিং পর্যন্ত যে প্রসেস গুলো থাকবে, এই ধরনের কোন ইন্ডাস্ট্রি হলে সেটি হচ্ছে হলুদ ক্যাটাগরির ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এর পরবর্তীতে কমলা। কমলা শ্রেণীভুক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প বলিতে এইরূপ সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পকে বুঝাইবে যাহার পরিবেশ এবং
মানব স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব রহিয়াছে, যাহা পরিবেশের সংরক্ষণের লক্ষ্যে পরিহার করা প্রয়োজন, এবং উপযুক্ত পরিবেশ দূষণ প্রশমনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সমূহের পরিবেশগত প্রভাব হ্রাস করা আবশ্যক। এই শ্রেণীর যদি একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আপনারা জানেন টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে তুলনামূলক গার্মেন্টস এর থেকে অনেক বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে। যেমন টেক্সটাইলের মাধ্যমে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আমার হচ্ছে ওয়াটার পলিউশন হয়ে থাকে, ঠিক আছে? যে আমার কাপড় হচ্ছে সেখানে রং করা হয়, আর হচ্ছে কাপড়ের রং করা পানিগুলো যদি হচ্ছে আমার যদি হচ্ছে সরাসরি পরিবেশে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আমার পুরো ওয়াটার বডিটা পলিউশন হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে হেভি অনেকগুলো মেশিন হচ্ছে চলে, অপারেট করা হয়। সেই মেশিনের মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু দূষণ হয়ে থাকে। তাহলে হচ্ছে এই ধরনের ইন্ডাস্ট্রি গুলাকে বলা হয় কমলা ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, ঠিক আছে? এখন হচ্ছে রেড ক্যাটাগরি। তাহলে রেড ক্যাটাগরি বাকি তাহলে তিনটি ক্যাটাগরির উদাহরণ থেকে আমি বলতে পারি রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি কোনগুলো হতে হবে। রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হবে হচ্ছে যেগুলো থেকে হচ্ছে ভারী শিল্প এলাকা, শিল্প প্রতিষ্ঠান যেগুলোকে বলা হয়। তাহলে ভারী শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কি কি থাকতে পারে? দুই একজন দুই একটা দুটো উদাহরণ দেন। ট্যানারি কি পড়ে যে এর মধ্যে, লালের মধ্যে? কেমিক্যাল আচ্ছা, ইন্ডাস্ট্রি, আপনি ট্যানারি হ্যালো। বললেন, ওকে ফাইন, আমি নিলাম ট্যানারি। আর কি হতে পারে? কেমিক্যাল প্রসেস ইন্ডাস্ট্রি, আচ্ছা আমি বলি, রড ফ্যাক্টরি, বিএসআরএম কেএসআরএম এর যে রড ফ্যাক্টরি গুলো আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। এর পরবর্তীতে কোনো হ্যাজার্ড ম্যাটেরিয়ালস যদি কোনো প্রসেসিং যদি ইন্ডাস্ট্রি থাকে, যেমন জাহাজ শিল্প, জাহাজ শিল্প যেটি আছে সেটি হচ্ছে রেড ক্যাটাগরি। এর পরবর্তীতে হসপিটাল, এটি কিন্তু হচ্ছে রেড ক্যাটাগরি। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে হসপিটাল কিভাবে হচ্ছে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হতে পারে বা শিল্প প্রতিষ্ঠান হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, বলেন তো কাইন্ডলি। এখানে ওষুধ যেগুলো মানে রোগীদেরকে, এগুলো কিন্তু ধারণা থেকে বলতেছি, মানে ইন্টারাকশনের ব্যাপার। ওকে ঠিক আছে, আমি বলি। কারণ হচ্ছে হসপিটাল থেকে প্রচুর পরিমাণে হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট উৎপাদন হয়, হ্যাঁ। যেটা হচ্ছে মেডিকেল ওয়েস্ট। এটার হ্যাজার্ড লেভেলটা খুব বেশি মারাত্মক, এই জন্য হচ্ছে সেটি হচ্ছে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। তারপর আপনার হচ্ছে এই জাহাজ ভাঙা শিল্প, এই জাহাজ ভাঙা শিল্পটা হচ্ছে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। তারপর বাংলাদেশে যদি কোনো যদি এসিড ইন্ডাস্ট্রি থাকে, যারা হচ্ছে এসিড তৈরি করে বা ব্যাটারি তৈরি করে, ব্যাটারি যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটি হচ্ছে রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি। বুঝে আসছে? আপনার এই যে ইন্ডাস্ট্রি আপনার কোন টোটালি হচ্ছে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023-এর মধ্যে কতগুলো তফসিল আছে। এই তফসিলের মধ্যে হচ্ছে আপনাকে একেবারে সরাসরি উল্লেখ করে দিয়েছে যে সবুজ ক্যাটাগরির ফ্যাক্টরি কোন কোনগুলো, হলুদ ক্যাটাগরি, কমলা ক্যাটাগরি, লাল ক্যাটাগরি, একেবারে ইন্ডাস্ট্রির নাম সহকারে উল্লেখ করে দিয়েছে। সুতরাং আপনি দেখবেন যখন আপনি কোনো ইন্ডাস্ট্রির নাম শুনবেন, সেই ইন্ডাস্ট্রিটা দেখবেন ওই যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 23-এর তফসিলের মধ্যে ওই ইন্ডাস্ট্রিটা কোন ক্যাটাগরির মধ্যে আছে। সবুজ ক্যাটাগরির চারটা দেখবেন ওই ইন্ডাস্ট্রিটা কি ওখানে ওই ক্যাটাগরির মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে হলুদে দেখবেন। এভাবে হচ্ছে আপনি নির্ধারিত হয়ে যাবে যে আপনার ইন্ডাস্ট্রিটা কোন ক্যাটাগরি। আমরা সেটি আজকে দেখবো আমাদের পুরো সেশনটা কমপ্লিট হওয়ার পরে, হ্যাঁ, নামগুলো দেখব। ওকে, তাহলে হচ্ছে ধারা 5, 5 থেকে আমাদের শিক্ষাটা কি হলো বলেন তো? ধারা 5 আমাদেরকে কি বলেছে? ইন্ডাস্ট্রি গুলোকে কতগুলো ক্যাটাগরিতে আসলে ভাগ ক্লাসিফিকেশন করে, করছে, আমরা আসলে এক্সাক্টলি, ধারা, হ্যাঁ, ধারাগুলো ঠিক থেকে, আছে। 5 নাম্বার ধারা থেকে বুঝতে পারি যে আসলে কোন ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরিতে পড়ে। হ্যাঁ রাইট, এটি হচ্ছে আমাদেরকে ক্যাটাগরি করে দিয়েছে। আর এই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমাকে কি নিতে হবে, যে পরিবেশগত ছাড়পত্রটা নিতে হবে। আমি কি সবুজের জন্য নিব না আমি কি কমলার জন্য নিব, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে ধারা 6। ধারা 6 আছে অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা। আপনি যে হচ্ছে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে, ইসিসি এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে, এই যে নিয়ম নিতে হবে, এটা যে বাধ্যবাধকতা আপনাকে করেছে সেটি হচ্ছে কোথায় করেছে? ধারা 6 নম্বরে করেছে, ঠিক আছে? আপনি যদি বলেন যে আমাকে কোথায় আছে যে দেখান যে আমাকে পরিবেশের ছাড়পত্র ছাড়া আমি ইন্ডাস্ট্রি চালাতে পারবো না, সোজা হিসাব কোন ধারাতে আছে? ধারা 6 আছে। তো আমরা দেখি কি বলেছে। বিধি 5-এ উল্লিখিত হলুদ, কমলা, লাল শ্রেণীর নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন এবং প্রকল্প গ্রহণের পূর্বে অধিদপ্তরের নিকট হইতে প্রথমে অবস্থানগত ছাড়পত্র ও পরবর্তীতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।
তার মানে কয়টা ক্যাটাগরি বলেছে? আপনার সবুজ ক্যাটাগরি কিন্তু বলেনি। হলুদ, কমলা, লাল, এই তিন ধরনের যদি ইন্ডাস্ট্রি আপনাকে যদি কোনো এরিয়াতে স্থাপন করতে হয়, তাহলে সেটির আগে আপনাকে অবস্থানগত ছাড়পত্র একটা নিতে হবে। যে আমি আপনি অধিদপ্তরে বলবেন যে আমি এই টাইপের একটা ইন্ডাস্ট্রি করতে চাচ্ছি ওই জায়গাটাতে। এরপর অধিদপ্তর যদি হচ্ছে সেটি যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে আপনি সেখানে ইন্ডাস্ট্রি করবেন। ইন্ডাস্ট্রি করার পরে এর পরবর্তীতে হচ্ছে আপনি সেই ইন্ডাস্ট্রি অপারেশন শুরুর আগে আপনাকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। ঠিক আছে? তবে শর্ত থাকে যে সবুজ শ্রেণীর নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও প্রকল্প গ্রহণের পূর্বে উহা যেখানে স্থাপন করা হোক না কেন অবস্থানগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজন হইবে না। অধিদপ্তরের নিকট হইতে কেবল পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করিতে হইবে। তাহলে আপনাকে যে অবস্থানগত ছাড়পত্র, এখন অবস্থানগত ছাড়পত্র হলুদ, কমলা, লাল শ্রেণীর ইন্ডাস্ট্রির জন্য আপনাকে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে। আর হচ্ছে ইসিসিটাও নিতে হবে। আবার সবুজ শ্রেণীর ইন্ডাস্ট্রির জন্য আপনাকে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে না, জাস্ট হচ্ছে পরিবেশগত ছাড়পত্রটা নিলেই চলবে। এখন কেন এই বিষয়টা করেছে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে। কারণ হলুদ, কমলা, লাল শ্রেণীর এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো আপনি চাইলেই যে কোনো জায়গায় করতে পারবেন না। আইনের বাধ্যবাধকতা আছে, আপনাকে নির্দিষ্ট এরিয়া দিয়ে দিয়েছে গভর্নমেন্ট, সেখানে হচ্ছে আপনি এস্টাবলিশ করতে পারবেন। ওই এরিয়ার বাইরে আপনি ইন্ডাস্ট্রিটা এস্টাবলিশ করতে পারবেন। সাপোজ করা এরিয়া গুলো কি কি হতে পারে, ইপিজেড হতে পারে, বিসিক হতে পারে। এই টাইপের জায়গাগুলোতে আপনি কি করতে হবে, পারবেন যে হলুদ, কমলা, লাল শ্রেণীর ইন্ডাস্ট্রি গুলো এস্টাবলিশ করতে। বাট আপনি চাইলে এখানে হচ্ছে মানুষ বসবাস করে, বসবাসের জায়গা, সেখানে কিন্তু চাইলে আপনি কি একটা কমলা শ্রেণীর একটা ইন্ডাস্ট্রি, একটা ডাইং ফ্যাক্টরি সেখানে নির্মাণ করতে পারবেন। ঠিক আছে? বাট হচ্ছে সবুজ শ্রেণীর ইন্ডাস্ট্রি সেখানে কি করা যাবে, নির্মাণ করা যাবে, কারণ সবুজ শ্রেণীর ইন্ডাস্ট্রি থেকে সরাসরি কোনো এনভায়রনমেন্টাল পলিউশন নেই, জন্য সেটা যেখানে একটা স্থাপন করার কোনো সমস্যা নেই। ঠিক আছে? তারপর আরো শর্ত থাকে যে সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শিল্প নগরীতে স্থাপিত সকল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের প্রয়োজন হইবে না। তাহলে আপনাকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা কেন করেছে? কারণ আপনি ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার আগে সেখানে অধিদপ্তরকে জানাইতে হবে আমি এই জায়গার মধ্যে কি করতে চাচ্ছি, এই টাইপের ইন্ডাস্ট্রিটা করতে চাচ্ছি। অধিদপ্তর সেখানে এনভায়রনমেন্টাল যে ইমপ্যাক্টটা মেজারমেন্ট করে দেখবেন এখানে আসলে এই টাইপের ইন্ডাস্ট্রি করা যাবে কিনা। ঠিক আছে? ওটার জন্য হচ্ছে কি করতে হবে, অবস্থানগত ছাড়পত্র আপনাকে নিতে হবে। বাট গভর্নমেন্ট যেখানে বলে দিয়েছে এই যে এই জায়গার মধ্যে এই টাইপের ইন্ডাস্ট্রি করলে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, অবস্থানগত ছাড়পত্র গ্রহণের কোনো প্রয়োজন নেই। যদি আপনি বিসিক এরিয়ার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি করতে চান, সেখানে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে না, কারণ এখানে জায়গাটাই করেছে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি করার জন্য। আচ্ছা, এর পরবর্তীতে দুইয়ে কি বলেছে, ধারা 6-এর 2 নম্বরে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত হলুদ, কমলা, লাল শ্রেণীর কোন শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্পের জন্য ভূমির উন্নয়ন বা এত উদ্দেশ্যে কোনো প্রকার অবকাঠামো নির্মাণ করা যাইবে না। যদি আবার অবস্থানগত ছাড়পত্র গ্রহণ না করেন, ওই যে যেগুলো বললাম যে সরকারের যে বিসিক আছে, ইপিজেড আছে, এটার বাইরে যদি করতে চান, যদি অবস্থানগত ছাড়পত্র গ্রহণ না করেন, তাহলে আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না। এরপর অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যতি রেখে হলুদ, কমলা, লাল শ্রেণীর নতুন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ বা পানি এবং অন্যান্য প্রয়োজনীয় পরিবেশ সেবা প্রদান করা যাইবে না। তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করলে হবে না, আপনার সেখানে হচ্ছে সেবামূলক বাকি অন্যান্য আনুষঙ্গিক বিষয় প্রয়োজন হবে, বিদ্যুৎ লাগবে, পানি লাগবে, গ্যাস লাগবে। সেটি কিন্তু হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি করে ফেললেও সেটি কিন্তু হচ্ছে কি দিবে না, সাপ্লাই দেওয়া হবে না। এরপর পরিবেশগত ছাড়পত্র এই ওই যে বিদ্যুৎ, পানি, তারপরে গ্যাস যদি পেতে হয় আপনাকে অবশ্যই কি করতে হবে, এগুলা আবেদন করার সময় অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র সেখানে জমা দিতে হবে, তাহলে আপনি সেটি অ্যাপ্রুভ পাবেন, আদারওয়াইজ পাবেন না। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতি রেখে সবুজ, হলুদ, কমলা, লাল শ্রেণীর নতুন শিল্প প্রতিষ্ঠানে পরীক্ষামূলক উৎপাদন করা বা প্রকল্প চালু করা যাইবে না। এবার দেখেন এখানে সবুজ শ্রেণীও নিয়ে এসেছে, তার মানে আপনার সকল টাইপের ইন্ডাস্ট্রির জন্য কি লাগবে, পরিবেশগত ছাড়পত্র বাধ্যবাধকতা আছে, ওটা লাগবে। যদি হচ্ছে সবুজ শ্রেণীর যদি ইন্ডাস্ট্রি করে ফেলেন, সেটা যদি ইন্ডাস্ট্রি করতে তো পরিবেশগত ছাড়পত্র লাগবে না, বাট হচ্ছে অপারেশন শুরুর আগে আপনাকে অবশ্যই পরিবেশগত ছাড়পত্র নিতে হবে, আদারওয়াইজ আপনি সেখানে অপারেশন চালাতে পারবেন না। যদি চালান আপনি করতে পারেন, কিন্তু সেখানে পরিবেশ অধিদপ্তর এসে আপনার বিরুদ্ধে মামলা দিতে তারা পারবে, আইনগত ব্যবস্থা নিতে পারবে।
ঠিক আছে, তাহলে ধারা 6 আমরা কি লার্নিং ছিল বলেন তো আমাদের? এখানে আসলে অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত ছাড়পত্র কাদের কাদের প্রয়োজন এই কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যে হলুদ কমলা এবং লাল বাধ্যবাধকতা শ্রেণীভুক্ত। সেটা, হ্যাঁ, হ্যাঁ, হলুদ কমলা এবং লাল বাধ্যবাধকতা শ্রেণী। সেখানে ক্লিয়ার করা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে হচ্ছে আমরা ধারা দেখবো হচ্ছে 7 নম্বর ধারা। আমাদের ধারা 7-এ কি বলেছে? অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন দাখিলের পদ্ধতি। এখন আপনি কিভাবে এই যে পরিবেশগত ছাড়পত্র বা অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করবেন, সেটি আবেদন কিভাবে করবেন সেটার একটা নির্দিষ্ট নিয়ম নীতি পদ্ধতি আছে। ঠিক আছে, কোন অধিদপ্তরে করবেন, কাদের থেকে করবেন? অবশ্যই আপনি এখন হচ্ছে আপনার সাপোজ কথা পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন, আপনাদের শ্রম মন্ত্রণালয় করলে সেটা হবে না। কোন মন্ত্রণালয় করতে হবে সেটা একটি নির্দিষ্ট অথরিটি থাকবে। আচ্ছা দেখি, যে শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হইবে, উহার অবস্থান যদি অধিদপ্তরের জেলা কার্যালয় রহিয়াছে এমন কোন জেলায় হয়, তা হইলে আবেদন উক্ত জেলা কার্যালয়ে দাখিল করিতে হইবে। অধিদপ্তরের জেলা কার্যালয় নাই এমন কোন জেলায় যদি হয়, তা হইলে আবেদন সংশ্লিষ্ট অধিক্ষেত্রাধীন জেলা কার্যালয় বা বিভাগীয় কার্যালয়ে দাখিল করিতে হইবে। কোন মহানগর হয়, তা হইলে আবেদন সংশ্লিষ্ট মহানগর কার্যালয়ে দাখিল করিতে হইবে। তবে শর্ত থাকে যে মহানগরের জন্য পৃথক কোনো কার্যালয় না থাকিলে আবেদন সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে দাখিল করিতে হইবে। একই বিভাগের আওতাধীন একাধিক জেলায় হয়, তা হইলে আবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় বা বিভাগীয় কার্যালয়ে দাখিল করিতে হইবে। এবং একাধিক বিভাগে বিস্তৃত হয়, তা হইলে আবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করিতে হইবে। টোটালি কত হচ্ছে, আপনি যে ইন্ডাস্ট্রি যে লোকেশনটা, সেখানে যদি কোনো জেলা কার্যালয় থাকে সেখানে করবেন। আবার যদি হচ্ছে সেখানে যদি কোনো জেলা কার্যালয় যদি না থাকে, তাহলে আপনি কোথায় করবেন? যে বিভাগীয় কার্যালয় করবেন। সেখানে যে বিভাগীয় কার্যালয় আছে সেখানে আবেদন করবেন। এখন এর পরবর্তী আপনি যদি হচ্ছে এমন একটা জায়গা আপনার ইন্ডাস্ট্রি, সাপোজ কথা চট্টগ্রাম বিসিক এর মধ্যে আপনার ইন্ডাস্ট্রিটা পড়েছে। এখন চট্টগ্রাম বিসিক এর পরিবেশ অধিদপ্তরের কোন আঞ্চলিক শাখা দায়িত্বশীল? তারা হচ্ছে চট্টগ্রাম মহানগর, মহানগরের যে আঞ্চলিক শাখা আছে তারা হচ্ছে সেটির জন্য দায়িত্বশীল। সুতরাং আপনাকে পরিবেশগত ছাড়পত্র এবং অবস্থানগত ছাড়পত্রের জন্য চট্টগ্রাম মহানগর কার্যালয় বরাবর কি করতে হবে? আবেদন করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ধারাতে হচ্ছে আমাদেরকে বলেছে আমরা আবেদন দাখিলের পদ্ধতি কোথায় আবেদন করবো, কোন অধিদপ্তরে করবো, ঠিক আছে, অধিদপ্তরের কোন কার্যালয়ে করবো, সেটি হচ্ছে এখানে ক্লিয়ার করা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্রের পরিবেশগত ছাড়পত্রের আবেদন অনলাইনে দাখিল করিতে হইবে। আগে এক সময় ছিল, আমরা যখন প্রথম করেছি তখন হচ্ছে প্রথম 2019-এর দিকেও করেছিলাম, তখন হচ্ছে কিরকম ছিল যে আমাকে হার্ড কপি জমা দিতে হতো, অনলাইনে করতে হতো না, সরাসরি আমি হচ্ছে কি করতাম, একটা অ্যাপ্লিকেশন করতাম, প্রয়োজনীয় ডকুমেন্ট যে সাবমিট করতাম সেটির সাথে হচ্ছে সংযুক্ত করে দিতাম। এর পরবর্তীতে এটির হার্ড কপি কি করতাম যে আমি পরিবেশ অধিদপ্তরে জমা দিতাম। বাট হচ্ছে এখন সেটি গ্রহণযোগ্য হবে না, আপনাকে অনলাইনে সর্বপ্রথম আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরবর্তীতে হচ্ছে অনলাইনে ওই আবেদন দাখিল করে সেটির স্ক্রিনশট নিয়ে সেটি প্রিন্ট আউট করে আপনাকে একটা হার্ড কপি আবার জমা দিতে হবে। ওই যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস যেগুলো আছে সেটি অ্যাটাচ করে ওই আবেদন পত্রটি ওভাবে জমা দিতে হবে, যে আপনি অনলাইনে আবেদন করেছেন সেটির প্রুফটা সেখানে দিতে হবে। এরপরে হচ্ছে মহাপরিচালক নির্দিষ্টকৃত সময়ের মধ্যে অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট আবেদন সমূহের গতিবিধি পর্যবেক্ষণ করিবেন। এখানের মধ্যে হচ্ছে দায়িত্বে কে থাকবেন? মহাপরিচালক যিনি থাকবেন পরিবেশ অধিদপ্তরের, উনি কি করবেন? সেটি হচ্ছে পর্যবেক্ষণ করবেন যে আপনার ছাড়পত্র যেন আপনি আবেদন করেছেন আপনার ছাড়পত্র দেওয়া যাবে কি যাবে না, বা সেটির অগ্রগতি কতটুকু, সেটি হচ্ছে মহাপরিচালক সরাসরি তদারকি করবেন। এরপর হচ্ছে ধারা 8, অবস্থানগত ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। এখন আপনাকে যে যে ছাড়পত্র দিবে কি কি বিষয় তারা বিবেচনা করবে। কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অবস্থানগত ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নিম্ন বর্ণিত বিষয়সমূহ বিবেচনা করিতে হইবে, যথা সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরকারের কোনো উন্নয়ন পরিকল্পনা, নীতিমালা বা সিদ্ধান্তের পরিপন্থী কিনা। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের স্থান নির্বাচনের ক্ষেত্রে তফসিল 9 নির্দেশিকা অনুসরণ করা হইয়াছে কিনা। তফসিল 9 যে নির্দেশনা অনুসরণ দেওয়া আছে সেটি যদি আপনি যদি না মানেন, এর পরবর্তীতে হচ্ছে আপনি যদি সরকারের এমন একটা জায়গায় যদি হচ্ছে ইন্ডাস্ট্রি করতে চান যেখানে হচ্ছে গভর্নমেন্টের বাধ্যবাধকতা আছে, এখানে এই টাইপের ইন্ডাস্ট্রি করা যাবে না, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেখানে পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান করা হবে না, দেওয়া হবে না।
অনুমতি দেওয়া হবে না। আপনি আহ, আহ, এই জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম যখন আপনি আবেদন করবেন সেখানে তাহলে হচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সবুজ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতিটা কিরকম হবে? সবুজ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য ফরম 3 অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া আবেদন দাখিল করিতে হইবে। 2 কি বলেছে? উপবিধি 1 এ উল্লিখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল 9 এর নির্দেশিকা অনুসরণ করিতে হইবে। এর পরবর্তীতে হচ্ছে আপনারা একটু নোট ডাউন করে রাখেন তফসিল 9, এই বিষয়টি একটা আমরা একটু দেখবো, ঠিক আছে? লাস্টে দেখবো ওখানের মধ্যে কি কি বলা আছে। এর পরবর্তীতে হচ্ছে 3 নম্বরে কি বলেছে যে উপবিধি 1 এ উল্লিখিত আবেদনের সহিত সংশ্লিষ্ট দলিলপত্র বিবরণ তফসিল 7 উল্লিখিত ফি জমা প্রদান করিতে হইবে। তার পরবর্তীতে হচ্ছে 4 কি বলেছে যে উল্লিখিত আবেদন বিবেচনা বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিতে হইবে। 5 বলেছে আহ উপবিধি 1 এর অধীন আবেদন প্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সরেজমিনে পরিদর্শন পূর্বক আবেদনে উল্লিখিত তথ্যাবলী পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে সংশ্লিষ্ট উদ্যোক্তার অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিবে, এবং আবেদনকারী পরিবেশগত ছাড়পত্র গ্রহণের অযোগ্য হইলে তাহার আবেদনটি নামঞ্জুর করিয়া তাহার কারণ উল্লেখ ক্রমে আবেদনকারীকে লিখিতভাবে অভিহিত করিবেন। তাহলে ধারা 9 এর মধ্যে আমরা আমরা যে সামারিটা সেটি হচ্ছে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাটে আমাদেরকে কি করতে হবে? আবেদন করতে হবে। সেই ফরম্যাটটি হচ্ছে কি? সেই ফরম্যাটটি হচ্ছে ফর্ম 3, ওটাকে বলা হয় ফর্ম 3। আর এটা হচ্ছে ফর্ম 5। ফর্ম 5 কি? ফর্ম 5 হচ্ছে আপনি ধরেন একটা নতুন ইন্ডাস্ট্রি করেছেন, সেই নতুন ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করবেন ফর্ম 3-তে। আর হচ্ছে যেটি হচ্ছে আপনার অলরেডি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি আছে প্লাস হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটও আছে, সেটি হচ্ছে রিনিউ করার জন্য হচ্ছে যেই ফরম্যাট সেটি হচ্ছে ফর্ম 5 বলা হয়। ওটাকে আপনি চাইলে যে কোনো পদ্ধতি যে কোনো অ্যাপ্লিকেশন ফরম্যাটে সেটি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে হয়তো ফর্ম 3-তে করতে হবে যদি নতুন ইন্ডাস্ট্রি হয়, নতুন করে হচ্ছে এসএসসি নিতে হয়, অথবা হচ্ছে আপনার ফর্ম 5 বাংলাদেশ গভর্নমেন্ট যেই ফর্মটি দিয়েছেন সেটিতে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে। ইভেন সেখানে উল্লিখিত যতগুলো রিকোয়ারমেন্ট আছে, নির্দিষ্ট আপনার সবুজ ক্যাটাগরির জন্য যে ফি থাকবে গভর্নমেন্টের কে আপনার এই পরিবেশগত ছাড়পত্র নিতে যে ফি দিতে হবে সেটি দিতে হবে। তার পরবর্তীতে হচ্ছে ওটার জন্য হচ্ছে যত প্রকার ডকুমেন্ট আছে, যেমন আমি যদি বলি 2-1টি ডকুমেন্ট, যেমন আপনার জমির পরিমাণটা এখানে তফসিল দিতে হবে। তারপর আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কত টাকা সেটি ওখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার সেখানে কি কি উৎপাদন হবে, ঠিক আছে? আপনার ইন্ডাস্ট্রিটা কি ক্যাটাগরি, কি উৎপাদন হবে, মানে ফাইনাল প্রোডাক্ট কি হবে সেটি হচ্ছে উল্লেখ করতে হবে। এভাবে হচ্ছে ওখানে যতগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে সবগুলো ফিল আপ করে আপনাকে হচ্ছে তারপরে ওটার সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তারপরে সেটি আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আবেদন দাখিলের পরে তারা কি করবেন, যারা অথরিটি আছেন তারা সরেজমিনে চেক করে দেখবেন যে আপনাকে এখানে কি ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বা হচ্ছে আপনাকে ছাড়পত্র প্রদান করার জন্য, অপারেশন করার জন্য ছাড়পত্র প্রদান করা যাবে কিনা। এরপর আপনি ওখানের মধ্যে যে যে তথ্যগুলো উল্লেখ করেছেন সেটি হচ্ছে তারা সরেজমিনে এসে দেখবেন সেটি আসলে ঠিক আছে কিনা, ঠিক আছে? এটি হচ্ছে মূলত হচ্ছে আবেদন আহ যে আপনার আবেদন দাখিলের পুরো পদ্ধতি এবং প্রসেসটা আপনি কিভাবে পরিবেশগত ছাড়পত্র পাবেন। এর পরবর্তীতে হচ্ছে হলুদ শ্রেণী শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি। এখন হলুদ শ্রেণী কি কিভাবে দিবে? প্রথমত হচ্ছে অবস্থানগত ছাড়পত্র পাইবার পর হলুদ শ্রেণীর সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে উহা চালু করিবার লক্ষ্যে পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন করিতে হইবে। এখন দেখেন এখানের মধ্যে দুটো কথা আছে। আপনার যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল জোনে হয়ে থাকে তাহলে তো সেখানে অবস্থানগত ছাড়পত্র আপনার প্রয়োজন নেই, ঠিক আছে? বাট হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি জোনের বাইরে যদি আপনি যদি ইন্ডাস্ট্রি করেন নতুন করে তাহলে সেখানে অবস্থানগত ছাড়পত্র নিতে হবে। এখন যদি ইন্ডাস্ট্রি জোনের বাইরে করেন অবস্থানগত ছাড়পত্র পাওয়ার পরবর্তীতে হচ্ছে ওই অবস্থানগত ছাড়পত্র দিয়ে আপনাকে কি করতে হবে? এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে উপধারা 2 এর মধ্যে যেটি বলেছে একই উল্লেখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে
অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পে সরেজমিনে পরিদর্শন করিয়া যৌক্তিকতা অভিমত সহ আবেদন প্রস্তুত করিতে হইবে। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে তিনি কি বলেছেন, একের অধীন আবেদন প্রাপ্তির অনধিক 7 কার্যদিবসের মধ্যে দাখিলকৃত আবেদন পরিদর্শন, প্রতিবেদন, অবস্থানগত ছাড়পত্রের শর্তাবলী প্রতিপালন ইত্যাদি বিবেচনা করিয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সন্তুষ্ট হইলে সংশ্লিষ্ট উদ্যোক্তার অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিবে, অথবা সন্তুষ্ট না হইলে আবেদনটি নামঞ্জুর করিয়া উহার কারণ উল্লেখপূর্বক আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে। তাহলে সবগুলো হলুদ শ্রেণী, সবুজ শ্রেণী, কমলা শ্রেণী, রেড শ্রেণী, যেই ক্যাটাগরি হোক না কেন, তারা যদি সংশ্লিষ্ট অধিদপ্তর আপনার সরেজমিনে সেটি ভিজিট করে যদি আপনাকে যদি পরিবেশগত ছাড়পত্র প্রদান করা যাইবে না, এই ধরনের যদি কোনো কিছু তাদের কাছে থাকে, কোনো রিপোর্ট থাকে, তাহলে তারা কি করবে, লিখিতভাবে আপনাকে সেটি অবহিত করিবে, যে কারণ বলবেন যে কেন আপনাকে পরিবেশগত ছাড়পত্র তারা দিতে পারবে না। ঠিক আছে, আর প্রায় মোটামুটি হচ্ছে সবগুলোর জন্য সেম, তারা ভিজিট করবে, ভিজিট করার পরবর্তীতে তারা যদি হচ্ছে দেখে না সেখানে পরিবেশগত ছাড়পত্র প্রদান করা অনুকূলে আছে, অথবা হচ্ছে ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য অনুকূলে আছে, তাহলে আপনি সেক্ষেত্রে কি পাবেন, যে ছাড়পত্র পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর যদি ছাড়পত্র না পেয়ে থাকেন তাহলে আপনি সেখানে ইন্ডাস্ট্রি অপারেশন করতে পারবেন না। আচ্ছা, কমলা শ্রেণীতে কি বলেছে, আমরা বাংলাদেশের মধ্যে মেজরিটি যারা আছে আমরা জব করি, তারা হচ্ছে দুইটা শ্রেণীর ইন্ডাস্ট্রিতে জব করে থাকে, হয়তো হলুদ শ্রেণী অথবা হচ্ছে কমলা শ্রেণী। ঠিক আছে, তো এই দুটোর জন্য হচ্ছে আমাদের জানা বেশি প্রয়োজন। তো কমলা শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের ফর্ম 3 অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া আবেদন দাখিল করিতে হইবে। উপবিধি একে উল্লেখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল 6 উল্লেখিত, ওই যে সেম কথা, তফসিল 6 আবেদনের প্রক্রিয়ার ফি কত টাকা সেখানে দিতে হবে, এটার জন্য ফি কত টাকা আসবে। এখন এই ফিটা কিভাবে নির্ধারণ হয়, আপনি প্রশ্ন করতে পারেন। এই ফিটা নির্ধারণ হয়, ধরেন সাপোজ কথা, একজন মানুষ তার ইন্ডাস্ট্রি স্থাপন করছে, এখন সে হচ্ছে কি টাইপের ইন্ডাস্ট্রি স্থাপন করেছে, সেটি হচ্ছে সে কমলা টাইপের ইন্ডাস্ট্রি স্থাপন করেছে। এখন এটার জন্য বাজেট ছিল তার হচ্ছে 50 কোটি টাকা। আর একটা লোক আহ আহ, কমলা শ্রেণীর ইন্ডাস্ট্রি স্থাপন করেছে, তার বাজেট ছিল 10 কোটি টাকা, 20 কোটি টাকা। ঠিক আছে, বা 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। তাহলে তাদের কিন্তু হচ্ছে কস্ট সেম হবে না। এই কস্টিংটা হিসাব করা হবে আপনার বাজেটের উপর, আপনার ইন্ডাস্ট্রিতে কত টাকা ইনভেস্ট করেছে, ওই ইনভেস্টের উপরে হচ্ছে মূলত হচ্ছে আপনার কস্টিংটা হিসাব করা হয়। তারা একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, 1 কোটি থেকে 2 কোটি টাকা যদি আপনার ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট হয় তাহলে এত টাকা, 2 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে যদি হয় তাহলে হচ্ছে এই পরিমাণ টাকা। এভাবে তারা একটা নির্ধারিত ফি করে দিয়েছে। আচ্ছা, তারপরে তফসিল 9 প্রযোজ্য প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন নাম তফসিল 9 প্রযোজ্য নির্দেশিকা অনুসরণ করিতে হইবে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, কমলা শ্রেণী কোন ইন্ডাস্ট্রির জন্য যদি আপনি যদি পরিবেশগত ছাড়পত্র নিতে হয় তাহলে আপনাকে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন দিতে হবে। পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন বলতে কি বোঝানো হয়, যে আপনারা এখানে অনেকে এনভায়রনমেন্টাল স্টুডেন্ট, কেউ আছেন কেমিক্যাল স্টুডেন্ট, একটু কাইন্ডলি বলেন পরিবেশগত সমীক্ষা কোনটি? স্যার আমি কিছু বলতে পারতেছি না স্যার। আচ্ছা, ইআইএ এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটি করা হয়, ওটাকে পরিবেশগত বলা হয় প্রভাব পরিবেশগত সমীক্ষা করা হয়। প্রতিবেদন। তাহলে আপনার কি করতে হবে, তাহলে আমরা বুঝে গেলাম যে আপনার কমলা শ্রেণীর কোন ইন্ডাস্ট্রি করতে হলে আপনাকে সেখানে কি দিতে হবে, অবশ্যই সাথে ইআই, আপনি তো অবস্থানগত ছাড়পত্র দিবেন, এর সাথে ইআইএটা জমা দিতে হবে। ঠিক আছে, এবং তফসিল 9 প্রযোজ্য নির্দেশিকা অনুসরণ করিতে হইবে। এবার তিনি কি বলেছেন, উপবিধি একে উল্লেখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রকল্প সরেজমিনে, ওই যে কথা সেম, সরেজমিনে তারা দেখবেন, দেখে যদি অভিমত হয় যে দেওয়া যাবে আপনাকে অনুমোদন, তাহলে হচ্ছে তারা ইন্ডাস্ট্রির অনুমোদন দিবে, ইভেন পরিবেশগত ছাড়পত্র দিবে। এর পরবর্তীতে হচ্ছে অধিদপ্তর সংশ্লিষ্ট কার্যালয় তফসিল 1 কমলা শ্রেণীর ক্রমিক নং 1 হইতে ক্রমিক 62, তার মানে ওখানে মধ্যে হচ্ছে 62টা ইন্ডাস্ট্রি ক্যাটাগরি তারা বলে দিয়েছেন, এগুলো হচ্ছে কমলা শ্রেণীর ইন্ডাস্ট্রি। 62 উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উপবিধি 3 অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন আবেদন সহ প্রযোজ্য ক্ষেত্রে আঞ্চলিক, বিভাগীয়, মহানগর কার্যালয় সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবেন, এবং উক্ত তফসিলে ক্রমিক নং 63 হইতে ক্রমিক নং 130
এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে উক্ত প্রতিবেদন আবেদন সহ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবেন এবং উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবেন। এর আগে ছিল কি, যে আপনি হয়তো বিভাগীয় কার্যালয় বা আঞ্চলিক কার্যালয়ে আপনি যেখানে আবেদন করেন না কেন, তারা ওইখানের মধ্যে থেকে তারা যারা হচ্ছে আপনার মনিটরিং টিম আছে, তারা এসে দেখবেন যে আপনাকে এখানে হচ্ছে ইসিসি দেওয়া যাবে কিনা। কিন্তু আপনার তারা একটা বলে দিয়েছেন যে আপনার ইন্ডাস্ট্রি যদি হচ্ছে 63 নম্বর হইতে 103-এর মধ্যে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, তাদের একটা কমিটি আছে, পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটি। ওই কমিটিতে অর্থাৎ হচ্ছে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তারা প্রেরণ করবেন এই আবেদনটি। তারা সেখানে বিবেচনা করবেন, ওই কমিটি বিবেচনা করবেন আপনাকে কি তারা পরিবেশগত ছাড়পত্র প্রদান করবে কি করবেন না। ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে 5-এ কি বলেছেন, উপবিধি একে উল্লিখিত আবেদন এবং উপবিধি 3-এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন সহ সার্বিক দিক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনাকে পরিবেশগত ছাড়পত্র দিবে কি দিবেন না, ওই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এরপর সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি আবেদনকারীর অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করিলে আবেদনকারীকে তফসিল 7-এ উল্লিখিত ফি প্রদানের জন্য অবহিত করিবেন। এর পরবর্তীতে হচ্ছে 7 নম্বরে কি বলেছেন, উপবিধি 1 অনুযায়ী আবেদন দাখিলের অনধিক 21 কার্য দিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে অবস্থানগত ছাড়পত্র প্রদান করিতে হইবে। তবে শর্ত থাকে যে আবেদন নামঞ্জুর করা হইলে উহার কারণ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট আবেদনকারীকে নামঞ্জুরের সিদ্ধান্ত গ্রহণের অনধিক 5 কার্য দিবসের মধ্যে লিখিতভাবে অভিহিত করিতে হইবে। এর আগে কতদিন ছিল, যে 7 কর্মদিবস, ঠিক আছে, 7 দিন ছিল। 7 কার্য দিবসের মধ্যে সেটা কি করবেন, তারা প্রসিডিউরটা কমপ্লিট করবেন। বাট হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কি 21 দিন, 21 দিন তারা সময় নেবেন এই যে বিবেচনা গুলা করার জন্য। তাদের হচ্ছে প্রধান কার্যালয়ে যাবে, তারপরে পরিবেশগত ছাড়পত্র প্রদান কমিটিটা সেটা বিবেচনা করবে, এটির জন্য হচ্ছে টাইমটা বেশি লাগবে। এরপর আপনাকে যদি তারা যদি হচ্ছে এই পরিবেশগত ছাড়পত্র যদি প্রদান না করে থাকেন, তাহলে আপনাকে 5 কার্য দিবসের মধ্যে লিখিতভাবে তারা জানিয়ে দেবেন যে আপনাকে আমরা পরিবেশগত ছাড়পত্র প্রদান করব না। এর পরবর্তীতে হচ্ছে কমলা শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্প সমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি। কমলা শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র প্রাপ্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা প্রকল্প চালু করিবার উদ্দেশ্যে পরিবেশগত ছাড়পত্রের জন্য বিধি 7 অনুযায়ী অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন দাখিল করিতে হইবে। ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে এটা কি আমরা কি 2বার বলতেছি, মেবি এর আগে ওইটি ছিল আহ ধারা 12 কমলা, এসে ধারা 13। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা এটা পড়ি। অনুযায়ী অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে। 2-এ কি বলেছে, 2 বলেছে উপবিধি 1-এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে প্রয়োজন বোধে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন ক্রমে অবস্থানগত ছাড়পত্রের শর্তাবলী প্রতিপালন ও প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনা করিয়া পরিবেশগত ছাড়পত্র প্রদান বা আবেদন নামঞ্জুর সংক্রান্ত বিষয় যৌক্তিকতা ও অভিমত সহ প্রতিবেদন প্রস্তুত করিবেন। অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় তফসিল 1-এর কমলা শ্রেণীর ক্রমিক নং 1 হইতে ক্রমিক 62 উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান প্রকল্পের ক্ষেত্রে বিধি 9-এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন আবেদন সহ প্রযোজ্য ক্ষেত্রে আঞ্চলিক বিভাগীয় মহানগর কার্যালয়ে পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবেন এবং উক্ত তফসিলের ক্রমিক নং 63 হইতে ক্রমিক নং 130-এ উল্লিখিত শিল্প প্রতিষ্ঠান প্রকল্পের ক্ষেত্রে উক্ত প্রতিবেদন আবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিবেন, উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবেন। আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে 4-এ কি বলেছেন, উপবিধি উল্লিখিত আবেদন এবং উপবিধি 2-এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন সমূহ সার্বিক দিক বিবেচনা করিয়া সংশ্লিষ্ট পরিবেশগত ছাড়পত্র কমিটি সিদ্ধান্ত গ্রহণ করিবে। এর পরবর্তীতে হচ্ছে 1 অনুযায়ী
উপবিধি 1 অনুযায়ী আবেদন দাখিলের অনধিক 20 কার্যদিবসের মধ্যে আবেদনকারীর অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিতে হইবে। তাহলে হচ্ছে এক্ষেত্রে আমি যখন হচ্ছে কমলা শ্রেণীর জন্য কোনো আবেদন করব, সেক্ষেত্রে হচ্ছে আমার পরিবেশগত ছাড়পত্র পেতে আমার সময় লাগবে কয়দিন? 20 দিন, ঠিক আছে। আর যদি আমাকে যদি হচ্ছে পরিবেশগত ছাড়পত্র প্রদান যদি না করা হয়, না মঞ্জুর করে দেওয়া হয় আমার যদি আবেদনটি, সেটি হচ্ছে আমাকে 5 কার্যদিবসের মধ্যে সেটি লিখিতভাবে তারা অভিহিত করবেন। এর পরবর্তীতে 6 নম্বরে কি বলেছেন? অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিবেশগত ছাড়পত্র কমিটির নিকট কমলা শ্রেণীর কোন শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন পর্যালোচনাতে যদি প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প কর্তৃক সৃষ্ট দূষণ পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলিতে পারে, তা হইলে কমিটি উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনার সুপারিশ করিতে পারিবে এবং মহাপরিচালক কর্তৃক উক্ত সুপারিশের অনুমোদনের পর সংশ্লিষ্ট উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র পরিবেশগত প্রভাব নিরূপণ সমীক্ষা পরিচালনা করিতে হইবে। একটু 1 মিনিট, আমার একটা কল আসছে। সরি, একটু একটা ইম্পর্টেন্ট কলেজ আসছে তো, সেজন্য রিসিভ করলাম। ওকে, আমরা কন্টিনিউ করি। তাহলে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে আসলে হচ্ছে সামারি প্রায় হচ্ছে সেম, ঠিক আছে। সামারিটা একটু আপনারা কাইন্ডলি বলেন একজন। আমরা মোটামুটি এখানের মধ্যে হচ্ছে আমরা হলুদ, কমলা দুটোই পড়েছি। সামারিটা কি, কিভাবে হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে প্রদান করবেন? তো একটা ফ্যাক্টরি যদি মানে আহ, পরিবেশ অধিদপ্তর যদি সেটা অনুমোদন দেয়, তাহলে সেটা জি 20 জি। কর্মদিবসের মধ্যে সেটা তারা অনুমোদন প্রদান করবে। আর যদি সেটা আচ্ছা, অনুমোদন না দেয়, তাহলে 5 কার্য দিবসের মধ্যে তারা লিখিতভাবে সেটা অবহিত করবে। লিখিতভাবে সেটি আমাদেরকে কি করবে? অভিহিত করবেন, ঠিক আছে, 5 কার্য দিবসের মধ্যে। আবার হচ্ছে আমার কিছু কিছু ক্যাটাগরি করে দিয়েছে, যে আমার যদি হচ্ছে যেমন 63 থেকে সম্ভবত হচ্ছে 110 কি 20 পর্যন্ত যদি হচ্ছে ওই ক্যাটাগরির ইন্ডাস্ট্রি গুলো হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটা কমিটির মাধ্যমে সেটা আবার ইয়ে করবে, বিবেচনা করা হবে। বিবেচনা করবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি। অবস্থানগত ছাড়পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প চালু করার উদ্দেশ্যে উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে। 2 কি বলেছে? উপবিধি 1 এর অধীন আবেদন পাইবার পর অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরজমিনে পরিদর্শন করে অবস্থানগত ছাড়পত্রের শর্তাবলী, পরিবেশগত প্রভাব নিরূপণ যেটা ইআইএ, প্রতিবেদনের সুপারিশ সহ প্রাসঙ্গিক সকল বিষয় পর্যালোচনা ক্রমে অভিমত সহ প্রতিবেদন প্রস্তুত করিবে। এবং তিনি বলেছেন উপবিধি 2 এর অধীন প্রস্তুতকৃত প্রতিবেদন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটিতে প্রেরণ করিয়া উহার অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক বা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবেন। তার পরবর্তীতে হচ্ছে উপবিধি 2 এর অধীন প্রাপ্ত প্রতিবেদন সহ সংশ্লিষ্ট কাগজাদি পর্যালোচনা ক্রমে পরিবেশগত ছাড়পত্র কমিটি সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূল পরিবেশগত ছাড়পত্র প্রদানের বিষয়ে মহাপরিচালকের নিকট অভিমত সুপারিশ করিবেন।
অভিমত সহ সুপারিশ করবেন এবং উপবিধি 4 অনুযায়ী প্রাপ্ত সুপারিশ মহাপরিচালক কর্তৃক অনুমোদিত হইবার পর সংশ্লিষ্ট কার্যালয় উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিবে। তারপর 6 বলেছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের নিকট হইতে পরিবেশগত ছাড়পত্র আবেদনের প্রাপ্তি 30 কার্য দিবসের মধ্যে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিতে হইবে। ঠিক আছে, সর্বোচ্চ 30 দিন, ওই 30 দিনের মধ্যে কি করতে হবে, পরিবেশগত ছাড়পত্র প্রদান করিতে হবে। সেক্ষেত্রে প্রসিডিউর সেম, তারা সরেজমিনে এসে দেখবেন আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি লোকেশনটা, ইন্ডাস্ট্রিটা, এরপরে আমাদের ইআই রিপোর্টটা দেখবেন, দেখে এটার উপরে হচ্ছে তারা হচ্ছে একটা রিপোর্ট প্রস্তুত করবেন, প্রতিবেদন প্রস্তুত করবেন, সেটি হচ্ছে পরিবেশ গত ছাড়পত্র প্রদান কমিটিকে তারা প্রেরণ করবেন। তারা হচ্ছে সবগুলো প্রসিডিউর কমপ্লিট করে তারপরে নির্দেশনা দিবেন যে পরিবেশগত ছাড়পত্র প্রদানের জন্য। তবে শর্ত থাকে যে পরিবেশগত ছাড়পত্রের আবেদন নামঞ্জুর করা হইলে নামঞ্জুরের সিদ্ধান্ত অনধিক 7 কার্য দিবসের মধ্যে কারণ উল্লেখপূর্বক আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে। আরো শর্ত থাকে, লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের প্রকল্পের চলমান থাকা অবস্থায় পরিবীক্ষণ প্রতিবেদন ও পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনার কার্যকারিতা ও প্রাসঙ্গিক নতুন কোন পরিবেশগত বা সামাজিক ইস্যু বিবেচনা পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন হালনাগাদ করিবার জন্য অনধিক কর্তৃক উদ্যোক্তাকে নির্দেশনা প্রদান করা যাইবে। এর পরবর্তীতে আসেন 20 নম্বরে যেটি যেটি বলেছে অবস্থানগত ছাড়পত্র পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ। আমি এতক্ষণ জানলাম যে আমার পরিবেশগত ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা, কোন ক্যাটাগরিতে নিব, আমার ইন্ডাস্ট্রি কোন ক্যাটাগরিতে পড়েছে, এর পরবর্তীতে হচ্ছে আবেদনের দাখিলের পদ্ধতি, তারপরে তারা হচ্ছে পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট দপ্তর, তারা হচ্ছে আমাদেরকে পরিবেশ ছাড়পত্র প্রদানের পদ্ধতি। এবার আসেন সেটার মেয়াদ কতদিন হবে। ঠিক আছে, আমার যেহেতু ইন্ডাস্ট্রি বিভিন্ন ক্যাটাগরি 4 ক্যাটাগরিতে বিভক্ত, সুতরাং কোন ক্যাটাগরির জন্য আমার পরিবেশগত ছাড়পত্র মেয়াদ কতদিন হবে। একে বলেছে সবুজ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হইবে উহা ইস্যু তারিখ হইতে 5 বছর এবং 5 বছর অন্তর অন্তর সেটি নবায়ন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি সবুজ শ্রেণীর যদি কোনো ইন্ডাস্ট্রির জন্য একবার যদি পরিবেশগত ছাড়পত্র নিয়ে থাকি, সেটির জন্য হচ্ছে আমার মেয়াদ হবে কতদিন, 5 বছর, অর্থাৎ আগামী 5 বছর পর্যন্ত, ইস্যুর তারিখ থেকে আমি আগামী 5 বছর পর্যন্ত আমার পরিবেশগত ছাড়পত্র নিতে হবে না। এখন আমি যদি কোনো হলুদ শ্রেণীর কোনো ইন্ডাস্ট্রির জন্য পরিবেশগত ছাড়পত্র যদি নিয়ে থাকি, সেটির মেয়াদ হবে 2 বছর। ইস্যুর তারিখ থেকে 2 বছর পর্যন্ত আমাকে পরিবেশগত কোনো ছাড়পত্র আর নিতে হবে না। ঠিক আছে, কমলা ও লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র অথবা পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ হইবে উভয় ইস্যুর তারিখ হইতে 1 বছর। তার মানে কমলা এবং লাল শ্রেণীর যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে সেটার হচ্ছে মেয়াদ হবে, পরিবেশগত ছাড়পত্র মেয়াদ হবে 1 বছর, অর্থাৎ প্রতি বছর সেটি আপনাকে কি করতে হবে, রিনিউ করাতে হবে। বুঝছি? ধারা 20 কি বলেছে, ধারা 20 হচ্ছে বলেছে যে আমার ছাড়পত্রগুলোর মেয়াদ কতদিন থাকে। এর পরবর্তীতে হচ্ছে আমার ধারা প্রয়োজন হচ্ছে 22, পরিবেশগত ছাড়পত্র নবায়ন পদ্ধতি। এবার আসেন, আপনি যখন ওই পরিবেশগত ছাড়পত্র নিয়েছেন, এবার সেটি হচ্ছে নবায়ন কিভাবে করবেন। সেটি নবায়ন করে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য ফর্ম 5 পূরণ পূর্বক তফসিল সাথে উল্লিখিত ফি প্রদান পূর্বক বিধি 7 অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন দাখিল করিতে হবে। ওই যে বিধি 7 আমাকে বলে দিয়েছে যে আমাকে কিভাবে আবেদন দাখিল করিতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে যদি আমি হচ্ছে পরিবেশগত ছাড়পত্র যদি নিই, আমি কিন্তু আলোচনা করেছি, মাঝখান দিয়ে আলোচনা করেছি যে আপনি যদি হচ্ছে নতুন ছাড়পত্র নিয়ে থাকেন তাহলে ফর্ম কততে আবেদন করতে হবে বলেন তো। 3 মনে নাম্বার আছে? নাকি? ফর্ম 3, রাইট। ঠিক আছে, ফর্ম 3 তে নতুন ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যদি সেটি যদি নিয়ে থাকেন, বাট হচ্ছে আপনার যে এই যে রিনিউ করতে হবে, প্রতি বছর রিনিউ করতে হবে অথবা 2 বছর পর অথবা 5 বছর পর, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই রিনিউ করার জন্য ফর্ম কততে আবেদন করতে হবে, 5 নাম্বার। ফর্মে আবেদন করতে হবে 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ফর্মগুলো দেখবো, একটু ওয়েট। তাহলে হচ্ছে আমরা বুঝা গেল আমাদের হচ্ছে যে আহ নবায়ন পদ্ধতিটা হবে কি, পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির পর উক্ত ছাড়পত্রের প্রদত্ত শর্তাবলী
প্রতিপালন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রা সহ প্রাসঙ্গিক কার্যক্রম সমূহ গ্রহণযোগ্য হইলে সংশ্লিষ্ট কার্যালয় উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন পূর্বক সবুজ হলুদ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন করিবে। তবে শর্ত থাকে যে কমলা ও লাল শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবেশগত ছাড়পত্র নবায়নের বিষয় মতামত পরিদর্শন ও প্রতিবেদন সহ সংশ্লিষ্ট কাগজাদি মহানগর আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবে। এর পরবর্তীতে হচ্ছে উপবিধি 2 অনুযায়ী প্রাপ্ত সুপারিশ মহানগর আঞ্চলিক ও বিভাগীয় কার্যালয় কর্তৃক অনুমোদিত হইবার পর সংশ্লিষ্ট কার্যালয় উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করবে। তাহলে হচ্ছে আপনার নবায়ন যখন করবেন, আপনার নবায়নের জন্য আবেদন করার পরবর্তীতে হচ্ছে আপনি, এমন হতে পারে না যে আমি হচ্ছে হলুদ শ্রেণীর শিল্প প্রতিষ্ঠানের জন্য এক সময় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করেছি, কিন্তু আমি হচ্ছে শিল্প প্রতিষ্ঠান করার পরে সেটি কি করে ফেললাম যে কমলা শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান করে ফেললাম। এখন এই ক্ষেত্রে এই যে একটা প্রসেস চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবণতা থাকে, সেটির জন্য হচ্ছে কি করতে হয় যে পরিবেশগত ছাড়পত্র যখন আপনি নবায়নের জন্য আবেদন করবেন, তখন তারা কি করবে, পরিবেশ অধিদপ্তর থেকে একটি কমিটি আসবে বা হচ্ছে কিছু পরিদর্শক আসবেন, যারা হচ্ছে ইন্সপেক্টর এসে আপনার হচ্ছে সরেজমিনে তারা দেখবেন আপনার আগের প্রসেস ঠিক আছে কিনা, আপনার আগে যে ক্যাটাগরির হচ্ছে ইন্ডাস্ট্রির ছাড়পত্র নিয়েছেন সেটি এখন ঠিক আছে কিনা। যদি সেটি ঠিক থাকে তাহলে আপনাকে ছাড়পত্র প্রদান করবেন। কিন্তু যদি হচ্ছে কমলা এবং লাল শ্রেণীর যদি শিল্প প্রতিষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তারা কি করবেন, আবার হচ্ছে তারা সরেজমিনে দেখবেন, তারা হচ্ছে সেটির উপরে একটা রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্টটা তারা হচ্ছে তাদের বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করবেন। বিভাগীয় কার্যালয় বা আঞ্চলিক অথবা মহানগরের কার্যালয়ে প্রেরণ করার পরবর্তীতে তারা সেটি কি করবেন, যে বিবেচনা করে তারপরে আপনাকে পরিবেশগত ছাড়পত্র প্রদান করবেন। নবায়ন নবায়ন যেটি যেটি করা হবে সেটি প্রদান করা হবে। তার পরবর্তীতে হচ্ছে কোন শিল্প প্রতিষ্ঠান প্রকল্প অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র ব্যতীত পরিচালনা করা হইলে মহাপরিচালক পরিবেশের ক্ষতি নিরূপণ করিয়া নির্ধারিত সময়ের মধ্যে উহা আদায়ের ব্যবস্থা গ্রহণ করিবেন। উপবিধি 5 অনুযায়ী মহাপরিচালক কর্তৃক কোনো ক্ষতিপূরণ নির্ধারণ করা হইলে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তা উহা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ধার্যকৃত ক্ষতিপূরণ প্রদান বা নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করিতে ব্যর্থ হইলে মহাপরিচালক আইনের দ্বারা 7 অধীন ব্যবস্থা গ্রহণ করিবেন। অর্থাৎ হচ্ছে আপনার যদি হচ্ছে আপনি যদি আপনার ইন্ডাস্ট্রির ছাড়পত্র নেওয়ার পরবর্তীতে এমন কিছু করে ফেলেন যে যেটা মাধ্যম পরিবেশের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, সেটি তারা হচ্ছে ওই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে আপনাকে একটা জরিমানা করা হবে, ঠিক আছে, অথবা হচ্ছে কিছু নির্দেশনা দিবেন, সেটি আপনাকে করতে হবে, ওই জরিমানা পরিশোধ করতে হবে এবং নির্দেশনা মানতে হবে। যদি আপনি সেটি যদি না করেন তাহলে কি করবে, যে আপনার ইন্ডাস্ট্রিতে তারা কি করবে, যে ধারা 7 অনুযায়ী আপনার ইন্ডাস্ট্রিটা তারা বন্ধ করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে হচ্ছে আমাদের টোটাল আমাদের যেই এনভায়রনমেন্টাল রেসপন্সিবল পার্সন হিসেবে পরিবেশের যে আইন সম্পর্কিত বিষয়গুলো জানার প্রয়োজন ছিল। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এজ এন এনভায়রনমেন্টাল অফিসার, এনভায়রনমেন্টাল এক্সিকিউটিভ অথবা ম্যানেজার অথবা ইসিআর ইএমএস ম্যানেজার হিসেবে আপনার যে বিষয়গুলো আপনার দায়িত্বের মধ্যে থাকবে, সেটি হচ্ছে আপনার টোটাল ইন্ডাস্ট্রিটা যে পরিবেশ অধিদপ্তরের সাথে আপনাকে কাজ করতে হবে, এবং পরিবেশ অধিদপ্তরের সাথে আপনারা কি নিয়ে কাজ করবেন, এই যে পরিবেশগত ছাড়পত্র নিয়ে আপনাকে কাজ করতে হবে মূলত। ইভেন আপনার ইন্ডাস্ট্রি পরিচালনা যে স্মুথলি ভাবে আপনি যাতে হচ্ছে পরিচালনা করতে পারেন, সেটির ব্যবস্থা করতে হবে মালিকের জন্য। তো সেটি করার জন্য হচ্ছে আপনার এই বিষয়গুলো হচ্ছে মূলত প্রয়োজন, যে আপনি কিভাবে পরিবেশগত ছাড়পত্র নেবেন। আসলে হচ্ছে আমি যখন পরিবেশগত ছাড়পত্র নিব, আর অথবা যে পরিবেশ অধিদপ্তর যখন আমাকে ছাড়পত্র প্রদান করবেন, তার মানে হচ্ছে সেটি নির্ধারিত হয় যে আমার ইন্ডাস্ট্রি দ্বারা হচ্ছে তারা যে মান মাত্রা নির্ধারণ করে দিচ্ছে ওই ধরনের কোনো ক্ষতি হচ্ছে না, হলেও সেটির জন্য হচ্ছে আমি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছি, যার ফলেই তো তারা হচ্ছে আমাকে কি করে দিয়েছেন, পরিবেশগত ছাড়পত্র দিয়েছেন। সুতরাং আমার পুরো প্রসেসটা হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত, পরিবেশগত ছাড়পত্রের সাথে সম্পৃক্ত। পরিবেশগত ছাড়পত্র পাওয়াই মানে হচ্ছে আমি কি করতেছি না, যে আমার ইন্ডাস্ট্রি দ্বারা ওরকম পরিবেশ দূষণ করতেছি না। তো এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে এই এই আইনটি বা হচ্ছে এই বিধিমালাটি সবচেয়ে হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে ফোকাস করেছি যে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023।
আর যদি হচ্ছে আসলে 2 ঘন্টা সেশনে আমরা যদি অন্যান্য বিধিমালা যদি আইনগুলো যদি আমরা আলোচনা করতে যাই তাহলে হচ্ছে কখনো সম্ভব না, আর আপনাদের অতটুকু প্রয়োজন নেই। ঠিক আছে, তো আজকে একটু কাইন্ডলি আপনারা সামারিটা বলেন, আজকের সেশনের আউটকামটা কি, আপনারা কি বুঝলেন বা হচ্ছে কি জানলেন, একটু কাইন্ডলি একজন একজন করে বলেন। আমি নাম মেনশন করি, দেখি আপনারা আছেন কিনা। মনিরুজ্জামান, একটু কাইন্ডলি বলেন। আজকের সেশনের সামারি যেটা আপনি এখানে যে একজন পিসিআর হিসেবে বা ইএমএস অফিসার হিসেবে প্রথমে তাকে যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে যে পরিবেশ সংরক্ষণ আইন কি। এই একটা ইন্ডাস্ট্রিকে কতগুলো ভাগে ক্যাটাগরাইজ করা যেতে পারে, যেরকম হতে পারে সবুজ, হলুদ, কমলা এবং লাল। কোন একটা ইন্ডাস্ট্রি যদি সেটা যদি কমলা বা হলুদ হয় সেক্ষেত্রে সেটা পরিবেশগত ছাড়পত্র পাওয়ার জন্য তাকে কি কি নিয়ম অনুসরণ করতে হবে, ছাড়পত্র কত দিনের মধ্যে সেটা পরিবেশ অধিদপ্তর সেটা যদি হয়, তারা যদি সেটা অনুমোদন করে তাহলে সেটা তার 20 কর্মদিবসের মধ্যে তারা এটা দিতে পারে, না হলে 5 কর্মদিবসের মধ্যে সেটা লিখিতভাবে জানিয়ে দেয়। আর এরপরে যেটা হচ্ছে যে পরিবেশগত এবং সেটা নবায়ন, ছাড়পত্র তো দেওয়া হলো এবং নবায়নের ক্ষেত্রে তারা কিছু রুলস এর কথা বলছে। আহ সেই বিষয়গুলো এখানে উঠে আসছে। এবং সর্বশেষ যেটা আহ যেটা উঠে আসছে সেটা ক্ষতিপূরণের একটা বিষয় এখানে উঠে আসছে। মোটামুটি আহ উম, পরিবেশ অধিদপ্তরের যতগুলো যে বিষয়গুলো জানা দরকার আমার কাছে মনে হয়েছে যে সবগুলোই এখানে উঠে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর গুড আন্ডারস্ট্যান্ডিং। আর কেউ হচ্ছে কিছু অ্যাড করবেন? এমদাদ ভাই। জি, একটা আমি যে বিষয়টা এই সেশন থেকে বুঝতে পারলাম যে একটা ইন্ডাস্ট্রি আমরা পরিচালনা করতে গেলে এনভায়রনমেন্টাল ল রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন যে বিষয়গুলো আছে, যে আমি একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে চাচ্ছি, যে এর জন্য পরিবেশ অধিদপ্তরের যে ল বা রুলস রেগুলেশন গুলো আছে, কিভাবে কি কোন লতে কি বিষয়গুলা উল্লেখিত আছে, কিভাবে আমি একটা ফ্যাক্টরি পরিচালনা করব, কিভাবে একটা ফ্যাক্টরির অনুমোদন আনবো, অনুমোদন পুনর করব, পুনরায় করব, এই সব বিষয়গুলো আজকে ট্রেনিং সেশন থেকে মূলত উঠে আসছে, বা এই সব বিষয়গুলো আমরা বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আশা করি হচ্ছে ফাহিম ভাই, জসিম ভাই, আপনারা ছিলেন পুরো সেশনটিতে। যদি হচ্ছে আপনাদের কোনো কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন। আচ্ছা, এখানে যেটা অনুমোদনের ক্ষেত্রে আমি দুইটা জায়গায় দেখলাম, একটাতে লেখা আছে যে 21 কার্য দিবসের মধ্যে এবং 5 কর্মদিবসের মধ্যে হবে সেটা লিখিতভাবে জানানো হবে যদি সেটা ছাড়পত্র না দেওয়া হয়। আরেকটার ক্ষেত্রে লেখা আছে যে 20 কর্মদিবসের মধ্যে, আর যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 7 কর্মদিবস। এবার প্রশ্ন হচ্ছে যে কোনটার ক্ষেত্রে আসলে কোনটা, একটাতে 20 বা 21 আর একটা হলো 5 বা 7 এরকম কিছু দেখলাম। আচ্ছা, ঠিক আছে, ওখানে আমরা ভিতরে পড়েছি 1 থেকে 63-র মধ্যে একটা ছিল, আবার 63 থেকে 100 সামথিং একটা ছিল। ওটা হচ্ছে সেক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিটা ক্যাটাগরি দেখা হবে আপনার হচ্ছে ওই যে যে সিরিয়াল দিয়ে দিয়েছেন তারা ইন্ডাস্ট্রির, সেটি হচ্ছে কতর মধ্যে আছে। ইভেন সেটি হচ্ছে আবার হচ্ছে রেড ক্যাটাগরি হলো হচ্ছে, কিন্তু হচ্ছে আপনার টাইমটা বেশি নেবে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু লাস্ট সর্বশেষ আমরা হচ্ছে এখানের মধ্যে হচ্ছে ওই যে ফরম 3, ফরম 5, তারপর কিছু তফসিলের কথা উল্লেখ করেছি। তা আমরা হচ্ছে এগুলো একটু দেখবো, হ্যাঁ, কোন ইন্ডাস্ট্রি কি ক্যাটাগরির মধ্যে আছে। সেক্ষেত্রে কিন্তু 9 নাম্বার তফসিল কিন্তু নোটেড ছিল, মানে আপনি এটা মনে রাখতে হবে।
আচ্ছা, আমার কি স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হয় নাই, আগেরটাই আছে। আগেরটাই আছে না? আচ্ছা আচ্ছা, এখানে আমার এখানে একটু প্রবলেম করতেছে। আমি পুরো লটা ওপেন করেছি তো। এখানে হচ্ছে 107 পেজ টোটাল হচ্ছে, এটা প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নিতে অনেক লেট হবে। আমি একটা কাজ করি, আপনাদেরকে হচ্ছে আপনারাও নেটে অ্যাভেলেবেল পাবেন, সেটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023, এই পিডিএফটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে? নিয়ে নেওয়ার পরবর্তীতে হচ্ছে ফর্ম 3, নেক্সট ক্লাসে কিন্তু হচ্ছে আমি এটা আপনাদেরকে জিজ্ঞাসা করব। ফর্ম 3 প্লাস হচ্ছে ফর্ম 5, এই দুটো হচ্ছে আপনারা দেখবেন। এর পরবর্তীতে তফসিলগুলো দেখবেন। তফসিলগুলোতে বিশেষ করে উল্লেখ আছে আপনার ইন্ডাস্ট্রির, ওই যে একটা কথা বললাম না, যে ইনভেস্টমেন্টের উপর হচ্ছে আপনার একটা রিনুয়াল ফি আসবে, অথবা হচ্ছে আপনার যদি নিউ কোনো হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে থাকেন, সেটির জন্য হচ্ছে আপনাকে হচ্ছে ওই ফিটা হচ্ছে দিতে হবে। তো সেটি হচ্ছে ওখানের মধ্যে হচ্ছে উল্লেখ আছে। তো ওগুলো হচ্ছে আপনারা দেখে নিবেন, ঠিক আছে? আর প্রয়োজন হচ্ছে আমি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করতেছি। আপনাদের মেবি হচ্ছে কোনো একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে এই কোর্সের জন্য। তো হচ্ছে সেখানে হচ্ছে আপনারা ইয়ে করবেন, আহ ওখানের মধ্যে আপনাদের যে কোনো একজন ওখানে শেয়ার করে দিবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আপনাদেরকে। কাইন্ডলি হচ্ছে এই নাম্বার আমাকে একটা নক দিলে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে পুরো পিডিএফটা দিয়ে দিব আর কি। ঠিক আছে, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কাইন্ডলি যে কোনো একজন সেভ করে নেবেন। সেভ করেছেন? কপি করছি, এখনো সেভ করি নাই। আচ্ছা, সেভ করে নিন। লাস্টের তো 999, ঠিক না? হ্যাঁ, 399।